তারপর সৌগত রায় প্রশ্ন তুলছেন যে এত অস্ত্র আসছে কি করে, পুলিশের নিষ্ক্রিয়তা নিয়ে কার্যত প্রশ্ন তুলছেন। আমি আবার বলছি, এই বিষয়টা পুলিশ প্রশাসন দেখছে, কসবার বিষয়টা। এখানে কোনো রাজনৈতিক মন্তব্যের কোনো অবকাশ নেই। এখানে ফিরহাদ হাকিম, তিনি কলকাতার মহানাগরিক, মাননীয় মন্ত্রী, আমাদের সিনিয়র নেতা, যা বলার বলেছেন। অধ্যাপক সৌগত রায়, তিনিও যা বলার বলেছেন। এ ব্যাপারে আমি কোনো আলাদা করে মতামত জানাবার কোনো অবকাশ নেই। আমি শুধু এটুকু বলি, নিশ্চিতভাবে পুলিশ যথেষ্ট ভালো কাজ করছে। আরজি করেও দেখেছেন 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে মূল ধর্ষক এবং খুনিকে। চারপাশে বহু ভালো কাজ করছে পুলিশ। কিন্তু এটাও ঘটনা যে এই অন্য রাজ্য থেকে ক্রিমিনাল আসা, অন্য রাজ্য থেকে অস্ত্র আসা, এগুলো অতীতেও হয়েছে। কিন্তু এখন সেগুলো যেভাবে নজরে পড়ছে, হয়তো মিডিয়া বেশি, সোশ্যাল মিডিয়া বেশি আসছে, সেটা পুলিশের আরও সতর্ক হয়ে, যখন বোঝাই যাচ্ছে যে একটা চক্রান্ত চলছে বাংলার বিরুদ্ধে, বাংলাকে কলুষিত করার, অন্য রাজ্য থেকে দুষ্কৃতীরা বাংলায় আসছে, অন্য রাজ্য থেকে অস্ত্র এখানে আনা হচ্ছে, তাহলে নিশ্চিতভাবে পুলিশেরও আরও বেশি করে তাদের সমস্ত রকম সতর্কতামূলক ব্যবস্থা আরও তীব্রতর করা উচিত, আরও প্রখর করা উচিত। পুলিশ নিশ্চয়ই বহু ভালো কাজ করছেন এবং বহু ক্ষেত্রে অপরাধীদের ধরছেন, আগাম খবর পেয়ে অস্ত্র উদ্ধার করছেন, এগুলো সমানভাবে ঠিক। কিন্তু এই ঘটনাগুলো যে অন্য জায়গা থেকে এসে এখানকার কোনো লোকাল কন্ট্যাক্টকে ধরে এখানে কোনো খারাপ ঘটনা ঘটাবার চেষ্টা করছে, এখানে অন্য জায়গার অস্ত্র এনে এখানে এসব করছে, তো এগুলো নিশ্চিতভাবে ফিরহাদ হাকিম যা বলেছেন, সৌগত রায় যা বলেছেন, তারা সিনিয়র এবং অভিজ্ঞ, ফলে তাদের কথা গুরুত্ব দিয়ে নিশ্চয়ই পুলিশ প্রশাসন বিবেচনা করে দেখবে। হুমায়ুন কবির এক ধাপ এগিয়ে গেছেন। তিনি বলছেন যে মুখ্যমন্ত্রীর ইয়েতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হন, পুলিশের একটা ফুল টাইম মন্ত্রী থাকে, তাহলে একটুখানি লোডও কম হয়, কাজটাও ভালো হয়। মুখ্যমন্ত্রী করার দাবি করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী ফুল টাইম পুলিশ মন্ত্রী। দেখুন, বিষয়টি এটা সম্পূর্ণভাবে দলের ব্যাপার, মুখ্যমন্ত্রীর ব্যাপার, সাংগঠনিক ব্যাপার এবং প্রশাসনের ব্যাপার। দলের কোনো অন্যান্য নেতা বা কোনো জনপ্রতিনিধি, মুখ্যমন্ত্রী তিনি এখন কি করবেন, এই পরিস্থিতিতে কখন মুখ্যমন্ত্রী কি করবেন, এটা কি করবেন, এই ধরনের কথাগুলো বলার কোনো যৌক্তিকতা দেখা যাচ্ছে না। আর যদি কারুর কোনো বক্তব্য থাকে, তাহলে সেটা নিশ্চিতভাবে পার্টির মধ্যে, পার্টির ঊর্ধ্বতন বা শীর্ষ নেতৃত্বকে কেউ কারুর বক্তব্য জানাতে পারে। কিন্তু কারুর কিছু মনে হলো যে এখনই এইটা করা উচিত, এখনই ওইটা করা উচিত, এই ধরনের কথাবার্তাগুলো একেবারে অবাঞ্ছিত। এই ধরনের অনভিপ্রেত কথা দলের কোনো দায়িত্বশীল নেতা এইভাবে এগুলো বলা, তিনি কি বলবেন না বলবেন, তিনি কি মনে করেন, সেগুলো তার ব্যাপার। কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্তটা তো মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলের শীর্ষ নেতৃত্বকে নিতে হবে। তো ফলে সেটার বদলে এটা সংবাদ মাধ্যমের সামনে এখনই কি করা উচিত সেগুলো বলা, সেটা তো ঠিক কাজ নয়। হুমায়ুন কবির মাঝে মাঝে এই ধরনের বিতর্কিত মন্তব্য করছে প্রকাশ্যে, দেখা যাচ্ছে নানা ইস্যুতে। সেটা হুমায়ুন কবির বলতে পারবেন কেন বলছেন। এখন হুমায়ুন কবির যেটা বলছেন, এখন দলের বিষয়টা শীর্ষ নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সভাপতি সুব্রত বক্সী রয়েছেন, অন্যান্য সিনিয়র নেতৃত্ব রয়েছেন, এবং দিনের শেষে চূড়ান্ত সিদ্ধান্তটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেবেন। তার আগে যদি আমরা এখন মুখ্যমন্ত্রীকে এই মুখ্যমন্ত্রী এই করুন, আরেকজনের এক্ষুনি এই হওয়া উচিত, এটা এইভাবে, এটা দলের মধ্যে এটা এইভাবে বলার কোনো যৌক্তিকতাই এইভাবে নেই। দলের মধ্যে যদি সাংগঠনিক বা প্রশাসনিক বিষয়ে কারোর কোনো সাজেশন দিতে হয়, এখন এইটা করা উচিত, এখন এটা করা উচিত, তো তার জন্য তো পার্টিতে ফোরাম রয়েছে, হায়ার অথরিটি রয়েছে, পার্টি অফিসে নেতৃত্ব রয়েছেন,
বা সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক বন্দ্যোপাধ্যায় দুজনকেই উনি তো জানাতে পারেন। তার বদলে যে এই এই মানে একেবারে প্রকাশ্যে এগুলো বলা, এটা মানে অবাঞ্ছিত, অপ্রয়োজনীয় বিবৃতি। মুর্শিদাবাদের বেলডাঙ্গা একটি গোষ্ঠী সংঘর্ষ করিয়ে বিজেপি তোষণের রাজনীতির অভিযোগ করছে। এবং বিজেপি এগুলো নিজেরা তৈরি করায় আর নিজেরাই এগুলোর অভিযোগ করে। এই মেরুকরণের রাজনীতি, ধর্মীয় ভেদাভেদের রাজনীতি, এগুলো ভারতীয় জনতা পার্টি করে। পশ্চিমবঙ্গ শান্ত জায়গা, পশ্চিমবঙ্গ সম্প্রীতি সংহতির জায়গা। সেখানে কিছু খারাপ উত্তেজক দেখাবার জন্য প্ররোচনা দিয়ে একটা সাময়িকভাবে কিছু মানুষকে প্ররোচিত করে, বিভ্রান্ত করে কিছু একটা ঘটনা ঘটিয়ে দিয়ে সেইটা নিয়ে রাজনীতি করাটা কোনো কোনো পার্টির কাজ। তো আমরা সেটা মানুষকে বলেছি, কোনো প্ররোচনায় পা দেবেন না, এদের বিষ ছড়ানোয় পা দেবেন না, পুলিশ প্রশাসনের উপর আস্থা রাখুন। মানুষ সাড়া দিচ্ছেন। সেই সাময়িক বিভ্রান্তিগুলো, ভুল খবর, আর আজকালকার দিনে তো প্ররোচনা করার হাজার পদ্ধতি আছে। কে অডিও, ফেক অডিও, কে ফেক ভিডিও, কে একটা কিছু বলে দিল, তা এইসব দিয়ে মানুষকে একটু সাময়িকভাবে বিভ্রান্ত বা উত্তেজনা তৈরি করে দেয়, আর সেইটা নিয়ে পশ্চিমবঙ্গের বদনাম করতে নামা, এগুলো যাদের কাজ তারা করছে। আর্যিকর কাণ্ডে যে মূল অভিযুক্ত সঞ্জয় রায়, তাকে আজকে শিয়ালদা করে তোলার সময় তার মুখ বন্ধের চেষ্টা করেছে পুলিশ, হর্ন বাজানো হয়েছে, দেখা যায় যে হর্ন বাজাতে এবং সক্রিয় পুলিশ তার মুখ বন্ধ করার জন্য। আমি একটু প্রশ্নটা রাখবো। আপনি কিছুদিন আগেই 10 বছর আগের একটা স্মৃতির উল্লেখ করেছেন ফেসবুকে। আমাদের মনে আছে যখন আমরা আপনার বক্তব্য নিতে যেতাম, ঠিক এভাবেই কিন্তু গাড়ি বাজানো হতো আপনার কণ্ঠস্বর, যাতে যেমন আমি কোনো তুলনায় নিশ্চয়ই যাব না, কিন্তু আমি এটা খুব খুব স্পষ্টভাবে বলবো যে একজন ধর্ষক এবং খুনি, সে ধরা পড়ার পর, গ্রেফতারির পর কলকাতা পুলিশ তাকে ধরেছে এবং সিবিআই তাকে সেই গ্রেফতারিকে মান্যতা দিয়েছে এবং সমস্ত পরীক্ষা নিরীক্ষার পর তার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে, চার্জ ফ্রেম হয়েছে এবং সুপ্রিম কোর্ট গোটা প্রসেসটা মনিটর করে এই প্রসেসটাকে মান্যতা দিয়েছেন। এবং সেই ব্যক্তি, সে জানে যে এই অপরাধের সাজা হচ্ছে মৃত্যু, মৃত্যুদণ্ড নিশ্চিত। সেইটা থেকে বিভ্রান্ত করতে কোনো কোনো মহলের প্ররোচনায় সে কিছু বিভ্রান্তিকর বক্তব্য ছড়াতে যাচ্ছে বা রটাতে যাচ্ছে। সে জানে সে ফাঁসির আসামি, কার্যত খুনের মামলার, ধর্ষণের মামলার একটা নিকৃষ্টতম দিন তো সেখানে দাঁড়িয়ে পুলিশ কি করেছে এ ব্যাপারে আমার কোনো বক্তব্য নেই। কিন্তু যে জানে এই যে সঞ্জয় রায় ধর্ষণ আর খুন করেছে, এটা 3 জন জানে। একটা হচ্ছে কলকাতা পুলিশ নিশ্চিত, একটা হচ্ছে সিবিআই নিশ্চিত, আর একটা হচ্ছে সঞ্জয় রায় নিজে নিশ্চিত। তো এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে। তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে, আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। সম্পূর্ণ কোর্ট এবং পুলিশ বিচার ব্যবস্থা তাদের বিষয়। 550 বিপজ্জনক বাড়ি শহরে আইনি জটিলতায় কাজ থমকে রয়েছে। গাড়ি চাপছে বেআইনি নির্মাণ, কতটা অসহায়? হ্যাঁ, এটা সম্পূর্ণ পুরসভার বিষয়, এটার সঙ্গে রাজনীতি নেই, এ ব্যাপারে আমি কোনো মন্তব্য করব না। মাননীয় মেয়র রয়েছেন, যদি এ বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে মাননীয় মেয়রকে বলুন, এটা নিয়ে তৃণমূল কংগ্রেস বা আমরা কেন কথা বলবো। যদি কোথাও কোনো বাড়ি ইল্লিগালি কেউ তৈরি করার চেষ্টা করে, তো সেখানে পুরসভা, স্থানীয় প্রশাসন যারা আছেন তারা নিশ্চিতভাবে সেখানে বাধা দেবেন, নোটিশ দেবেন, আইনে যা যা ভাবে সেই প্রক্রিয়াটা ঠেকিয়ে দেওয়ার সেটা তারা করবেন। এর জন্য সংশ্লিষ্ট আইন ইত্যাদি সবই আছে। কালকে শ্রীরামপুরের সাংসদ তিনি নিজে এবং আপনার প্রসঙ্গের কথা টেনেছেন এবং আপনাদের দলের ছাত্র সংগঠন তার সভাপতি তিনি কিছুই করেন না, পাশে থাকছেন, এরকম সভাপতি রাখার মানে কি আছে, এবং উল্লেখ করছেন যে এর মাথায় কার আশীর্বাদের হাত রয়েছে যে এখনো পর্যন্ত যে সভাপতি। আপনারাও কি মনে করেন যে আরজিকর কাণ্ডের প্রেক্ষিতে
আপনারা যেভাবে কয়েকজন লড়েছেন তাতে এই সংগঠনের বদল হওয়াটা জরুরি। দেখুন, এটা একেবারেই সংগঠনের আভ্যন্তরীণ বিষয়। এই মুহূর্তে এই বিষয়ে একটি মন্তব্যও করব না। কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতা, বর্ষিয়ান নেতা, সাংসদ, বিশিষ্ট আইনজীবী, এবং যে ছেলেমেয়েগুলি, যে অংশের জুনিয়র ডক্টররা বিপদে পড়েছে এবং একটা কলঙ্ক তাদের মাথার উপর চাপিয়ে দিয়ে তাদের কেরিয়ারের 12টা বাজানো হচ্ছে, সেখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাদের কেরিয়ার বাঁচাতে আইনি লড়াইতেও অত্যন্ত সক্রিয়ভাবে পার্টিসিপেট করছেন। ফলে সেই জায়গায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় একজন সিনিয়র নেতা হিসাবে, তৃণমূল কংগ্রেসের শুরুর দিনের অন্যতম সৈনিক এবং সেনাপতি হিসাবে তিনি যদি কোনো তার মূল্যায়ন বলে থাকেন, আমি তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য করব না। তার অভিজ্ঞতা, তিনি যা দেখেছেন তিনি তার ভিত্তিতে বলেছেন। আমি শুধু এইটুকু তার সঙ্গে যোগ করব যে এটা নিশ্চিত, এটা ঠিক যে এই ফেজটায় যখন এই জুনিয়র ডক্টরদের বা এই কেন্দ্র করে যে বাম, অতি বাম এবং কিছু অশুভ শক্তি যারা চূড়ান্তভাবে মানুষের আবেগকে বিভ্রান্ত করে মিথ্যার উপর দাঁড়িয়ে সরকারকে এবং মুখ্যমন্ত্রীকে যে পদ্ধতিতে, যে গভীর চক্রান্তমূলকভাবে আক্রমণ করা হয়েছে, যে পদ্ধতিতে কাদা লাগানো হয়েছে, যে পদ্ধতিতে লোকের মধ্যে অবিশ্বাসের বীজ রোপণ করার চেষ্টা হয়েছে, সেই সময় বোধহয় আরও অনেক সক্রিয় মোকাবিলা দলের বেশ কিছু জায়গা থেকে প্রয়োজন ছিল। সেক্ষেত্রে যদি কল্যাণবাবু বলে থাকেন যে ছাত্র সংগঠনেরও কোথাও খামতি রয়েছে বা কিছুটা নিষ্ক্রিয়তা দেখা গেছে বা তাদের সেই অর্থে দেখতে পাওয়া যায়নি, সেটা একদমই ঠিক। আবার পাশাপাশি ছাত্র সভাপতি শ্রীরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে। তার কিছু কম্পালশন ছিল, আমাকে জানিয়েছে। আমার দলের কেউ জানতে চাইলে আমি সেগুলি জানাবো, এর বাইরে কোনো কথা বলবো না। এই রাজ্যে মিসড কলের মাধ্যমে সদস্য সংগ্রহের আদৌ কি সংগঠন চাঙ্গা হয়? এ পাগল নাকি? মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ? বিয়ে বাড়িতে গিয়ে শ্রমিক ভট্টাচার্য নববধূকে মিসড কল দিয়ে সদস্য সংগ্রহ করছে। এর থেকে তো শ্রমিক ভট্টাচার্য নিজে বিয়ে করে তার বউকে দিয়ে মিসড করলে ওর বিয়েটাও হতো, একটা সদস্য পেত। এইভাবে এটা কীভাবে? এটা কোনো রাজনৈতিক দলের এইভাবে হয় নাকি যে বিয়ে বাড়ি গিয়ে যেখানে নেমন্তন্ন খেতে গেছি তার বধূকে দিয়ে মিসড কল করুন, আমাদের পার্টিতে আসুন? আমি শ্রমিককে বলবো ও যথেষ্ট একটা সবুজ মনের একটা সাহিত্যিক, ও বিয়ে করুক এবং ওর নববধূকে দিয়ে মিসড কল দিয়ে ও পার্টিতে গ্রহণ করুক। হ্যাঁ, প্রস্তাব দিচ্ছি তো। যে শ্রমিক ভট্টাচার্য অন্যের বিয়ে বাড়ি খেতে গেছে, সেই বিয়ে বাড়ি খেতে গিয়ে সেখানকার নববধূকে মিসড কল দিয়ে বিজেপিতে নিচ্ছে। তো শ্রমিক ভট্টাচার্য তো এবার শ্রমিক ও বিয়ে করুক, ও তো অবিবাহিত, তো ও বিয়ে করুক। ও বিয়ে করে ও ওর নিজের বউকে দিয়ে মিসড কল করিয়ে নিজের পার্টিতে গ্রহণ করুক। বলে আমার জীবনেও তুমি এসো, আমার পার্টিতেও তুমি এসো। তাই না? এসব পাগল এ হয় নাকি কখনো? বিয়ে বাড়িতে গিয়ে বউকে দিয়ে মিসড কল অমুক তমুক, এইভাবে কোন একটা পার্টি ছেলে খেলা হচ্ছে? রাজনৈতিক দল যারা সদস্য হবেন, যারা সমর্থক, তারা একটা আবেগ থেকে যুক্তি থাকবে, রাজনীতি থাকবে, সেই সব দিয়ে হয়। তো এইভাবে কখনো একটা বিয়ে বাড়িতে গিয়ে নতুন বউকে দিয়ে বলো মিসড কল করো, বিজেপিতে চলে এলো। একটা বউ ভাতের দিন সন্ধ্যাবেলা সে একটা ফুরফুরে মেজাজে, অন্য মেজাজে আছে, তাকে দিয়ে এরকমভাবে মিসড কল। বলছি শ্রমিক ভট্টাচার্য তো দায়িত্ব রয়েছেন সদস্য সংগ্রহে, উনি নিজের ফুরফুরে মেজাজে নেই সদস্য সংগ্রহ করতে গিয়ে? না, শ্রমিকের কাজ তো কঠিন কাজ। এই যে সদস্য বিজেপির সংগ্রহ হচ্ছে না, সেখানে শ্রমিককে এইভাবে গিয়ে যে করতে হচ্ছে, যে বিয়ে বাড়িও বাদ দিচ্ছে না,
যে সেইখানে গিয়ে নববধূকে মিসড কল দেওয়া যাচ্ছে। আচ্ছা মানে এটা দেখলেই বোঝা যায় যে কত কঠিন কাজ, যে বিজেপির লোকজন পাওয়া যাচ্ছে না, ফলে এখন বিয়ে বাড়িতে যেতে যাচ্ছে হয়তো একটা কোনো প্রোগ্রামে, রাস্তায় দেখলো বিয়ে বাড়ি, হট করে গিয়ে সেখানে একটা মিসড কল দিন, একটা মানে কঠিন ব্যাপার। ফলে আমি বরং বলবো যে শ্রমিক, এটা মানে লোকের বিয়ে বাড়িতে গিয়ে নববধূকে দিয়ে না করে এটা আরও একটা বেশ মানে বিজেপির সদস্য সংগ্রহটা একটা নতুন মাত্রা পাবে যদি শ্রমিক নিজে বিয়ে করে নিজের বধূকে একটা মোবাইল দিয়ে বলে মিসড কল দাও, তুমি আমার জীবনে এসো, আমার পার্টিতেও এসো, এবং ওই নেমন্তন্ন বাড়িতে আমি যাবো, আমায় নেমন্তন্ন করলে। ট্যাব জালিয়াতি কাণ্ডে আরো 2 জনকে গ্রেফতার করেছে, এবার তাদের মধ্যে একজন প্রাইমারি শিক্ষক রয়েছে। ট্যাব জালিয়াতিতে যারাই গ্রেপ্তার হওয়া উচিত। ট্যাব জালিয়াতি এটা একটা সাইবার ক্রাইম, এই জিনিস এগুলো সব যুগের হাওয়ায় আসে। আগে এত ফোন, নেটওয়ার্ক, নেট ব্যাংকিং, অ্যাকাউন্টে অনলাইন ট্রান্সফার এসব ছিল না। এক একটা সময় এক এক ধরনের অপরাধ গজিয়ে ওঠে, একটা নতুন ভালো জিনিস আসে, তার সঙ্গে সাইড এফেক্ট হিসেবে এই ধরনের কিছু আসে। তো আগে সব ট্যাব ফ্যাব ছিল না। এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো দরদি মনও ছিল না যে সকলকে ট্যাব দেওয়া হবে। তো এত লক্ষ লক্ষ এগুলো ট্রান্সফার হচ্ছে, তার মধ্যে কিছু খারাপ লোক সাইবার ক্রাইমের সাহায্য নিয়ে সব করেছে। তো যেখানেই থাকুক, যে ঘুঘুর বাসা হোক, পুলিশ সেগুলোকে ধরছে, আরও ধরা উচিত, শাস্তি হোক, তদন্ত হোক। এটা আবার ফুল প্রুফ হয়ে যাবে, কারণ একটা নতুন জিনিস, একটা নতুন সিস্টেম ইন্ট্রোডাকশন হওয়ার পর তার ওই কোথায় ছিদ্র আছে, দুষ্টু লোকেরা কোথা দিয়ে ঢুকে খারাপ কাজগুলো করে, এগুলো তো সাইবার বিশেষজ্ঞরা ধরে ফেলবেন। ফলে এটা ফুল প্রুফও হয়ে যাবে এবং কোনো ট্যাবের কেউ বঞ্চিত হবেন না। বলছি যে মানগোবিন্দ অধিকারী, কঠিন না, হ্যাঁ কঠিন না, উনি কিন্তু অভিযোগ করেছেন যে টাকা দিয়েছেন, তার জন্য উনি এই টিকিটটা পেয়েছেন বিধায়ক হিসেবে, এবং উনি বলছেন যে সে আমার আত্মীয়, সে টাকা দিয়েছে তাই এমএলএ হয়েছি, ক্ষতি কি আছে? কর্মী সম্মেলনে বলতে গিয়ে এই কথা বলেছেন। আমি বলতে পারবো না, একেবারেই বলতে পারবো না, কারণ এটা কোনো পদ্ধতি নয় এবং এরকম পদ্ধতির কথা জানা নেই। ফলে এটা একেবারেই বলতে পারবো না। কে কোন উদ্দেশ্যে দিয়েছেন, তার জন্যই পেয়েছেন কিনা, নাকি এমনি দলের কাজে কখনো দিয়েছেন, মানে এই নিয়ে কোনো, এইটুকু বলতে পারি তৃণমূল কংগ্রেসে এই ধরনের নমিনেশন টাকা দিয়ে এ ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসে, আর যদি উনি কনভিন্সড হয়ে থাকেন, মানে ওনার ক্ষেত্রে, ওনার ব্যক্তিগত অভিজ্ঞতার ক্ষেত্রে, তাহলে তিনি তার দলের লোকদের বলে দেবেন যে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন ইত্যাদি। ক্যাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুর্নীতির কার্যত পাহাড়। ক্যাগের প্রত্যেকটা পাতায় বিভিন্ন ধরনের দুর্নীতি আছে, ওটা খুব অত্যন্ত মোটা বই, ওটা আমার পক্ষে পড়া পুরোটা সম্ভব হয়নি, ফলে ওই নিয়ে আমি কোনো কথা বলতে পারছি না। আর ওই প্রত্যেক এক ব্যাপারটাই রয়েছে এই ধরনের, কোথায় গেলাস কেনার টাকা পর্দায় গেছে, পর্দার টাকা গেলাসে গেছে, ওই অত বড় বইতে এগুলো সব ভরি ভরি থাকে, সব জমানায় থাকে। ফলে এই মুহূর্তে এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। যে সমস্ত ডাক্তাররা আন্দোলন করেছেন তাদের বিরুদ্ধে তাদের প্রতিহিংসার বসে তাদের বদলি করা হচ্ছে, এই অভিযোগে আজকে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস তারা হচ্ছে স্বাস্থ্য ভবনের ডেপুটেশন। কেন এটা কোনো ভিত্তি নেই, এখানে কোনো প্রতিহিংসার কোনো ব্যাপার নেই। কিন্তু কেউ বরং এটা বলতে পারি, যারা অনেকে বিপ্লব করেছে তারা দীর্ঘদিন ধরে একটা জায়গায় একটা নিজেদের পছন্দ মতো পোস্টিংয়ে বসেছিল, এরকম অনেক বিপ্লবী অনেক আছে। তো তাহলে এবার সবাইকে সব নিয়ম মেতে চলতে হবে। দাদা ধরে এক জায়গায় বসে থাকবো, লবি করে বসে থাকবো, আর সকলের যখন নিয়ম মানতে হবে তখন আমি বলবো যে আমি ভিকটিম কার্ড খেলবো, এগুলো তো চলবে না। কোনো প্রতিহিংসার বশে কোনো পোস্টিং হয়নি বা কোনো বদলি হচ্ছে না, প্রতিহিংসার বশে কোথাও কোনো বদলি হচ্ছে না। চাকরির নিয়ম বা কাজের নিয়মে যেটা স্বাভাবিক সেটা তো নিতে হবে। একজনকে তো দেখলাম, আর নাম বলছি না, আন্দোলন করেছেন, ফেসবুক পোস্ট করেছেন বলে চাকরির বায়োডাটার সঙ্গে সেটার সঙ্গে যোগ করা হয়েছে আমি অমুক আন্দোলনে ছিলাম। সেই মানে এই আন্দোলনে একটা মৃত্যু আন্দোলন, সেটা নিয়ে নিজের ব্র্যান্ডিংটা যে কোন জায়গায় গিয়ে পৌঁছচ্ছে সেটা দেখা যাচ্ছে। এবার আমি আন্দোলন করেছি বলে
আমি বদলি নেব না, এটা তো বলা যাবে না। যদি চাকরি শর্তের বিরুদ্ধে কিছু হয়, যান কোর্টে যান, আপনারা কথায় কথায় কোর্টে যান। যদি চাকরি শর্তের বিরোধী পরিপন্থী কিছু থাকে তো যান কোর্টে যান। কিন্তু আমি আন্দোলন করেছি বলে আমি বদলি নেব না, এটা কি করে হতে পারে? বদলি তো সকলের জন্য স্বাভাবিক নিয়মে হবে। আমি তো এটুকুও বলতে পারি, এরমও বলতে পারি যে এর মধ্যে আমার কাছে এরম বদলিরও খবর এসছে, যারা কোনো আইন গ্রাহ্য, কোনো রকম আইন গ্রাহ্য অপরাধ ছাড়া স্রেফ উদ্দেশ্য প্রণোদিতভাবে কাদা লাগিয়ে যে ছেলে মেয়েগুলোকে সাসপেন্ড, এক্সপেলড করা হচ্ছিল, তখন মনে ছিল না? তখন মনে হয়নি যে আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে রাগ মেটাচ্ছি? আমাদের আন্দোলনে আসেনি, আমাদের কর্মবিরতিতে আসেনি, রোগী দেখতে চেয়েছিল, সেই জন্য আমরা এদেরকে থ্রেট কালচার বলে এদের কেরিয়ার শেষ করে দিচ্ছি, তখন মনে ছিল না? 100% যেখানে চাকরির শর্তে জেলায় জেলায় সবকটি হাসপাতালে যেখানে যাওয়া প্রয়োজন, সরকার নিশ্চয়ই সেই ব্যবস্থা করবেন। আন্দোলনের ছুতো দেখিয়ে ভিকটিম কার্ড খেলে বদলি আটকে সুবিধা মতো জায়গায় চাকরি আর সেই ফাঁকে প্রাইভেট প্র্যাকটিস চলতে পারে না। বলছি, শুভেন্দু অধিকারীকে কালকে দেখা গেল সিদ্ধিবিনায়ক মন্দিরে মহারাষ্ট্রের নির্বাচনে তিনি বাংলার মুখ হিসেবে, তাহলে কি মানে এখানে আমরা দেখি যে কে মুখ এই নিয়ে অনেক আলোচনা, কিন্তু সর্বভারতীয় স্তরে কি তাহলে শুভেন্দু বাবুই বাংলার মুখ বিজেপির কাছে, তাকেই তুলে ধরা হলো? মানে কালকের এই অভিযানটা দেখে মনে হলো না, আপনি যে ছবিটায় গণেশ এবং শুভেন্দুকে একসঙ্গে দেখেছেন, ওটা তো একটা ধর্মের জায়গা, ফলে ওখানে গণেশ ঠাকুরকে শুভেন্দু প্রণাম করছিলেন। ফলে এখন এই মানে আপনি গণেশ এবং শুভেন্দু দিয়ে কি বোঝাতে চান? বাংলার বাইরে তাহলে বাংলার বিজেপির মুখ হচ্ছেন শুভেন্দু অধিকারী। তাই একটা রাজ্যে উনি বিরোধী দলনেতা, তো অন্য রাজ্যে তাঁর দলের প্রচারে বিরোধী দলনেতা, কেউ কোনো কেন্দ্রীয় মন্ত্রী, কোনো বড় পদাধিকারী, তারা তাদের মতো করে তো আমন্ত্রণে ডেকে নিয়ে যান। তো এই রাজ্য থেকে বিজেপির আরও 2-4 জনকে নিয়ে গেছেন, বিরোধী দলনেতাও গেছেন, তো বিরোধী দলনেতাকে নিয়ে গেছে ওখানকার বিজেপি। এ তো স্বাভাবিক ব্যাপার। এর সঙ্গে মুখ, চোখ, কান, নাক, অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের তো আমি খুব একটা সম্পর্ক দেখছি, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার যে এ রাজ্য থেকে বিজেপির যদি কোনো কেন্দ্রীয় মন্ত্রী থাকে, এ রাজ্যে যদি কোনো বিরোধী দলনেতা থাকেন, এ রাজ্যে যদি কোনো নামকরার লোক থাকেন, তো তাদেরকে নিয়ে গেছে। কিছুদিন আগে তো দেখলাম একটা খবর দেখলাম সুকান্ত মজুমদারকে কোথায় একটা পাঠাচ্ছে। তো তাহলে কি আপনি বলবেন তাহলে রাজ্য বিজেপির মুখ সুকান্ত মজুমদার? তা তো নয়। ফলে এটা যে কোনো জায়গায় আবার ওই আপনি যদি দেখেন বিজেপি এই রাজ্যে আবার অন্য রাজ্য থেকে তো বিভিন্ন লোকজনকে নিয়ে আসে, তো এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। এই রাজ্যে যারা বিজেপির রয়েছেন, কেউ মন্ত্রী, কেউ বিরোধী দলনেতা, কেউ প্রথম সারির অন্য নেতা ওদের দলের, তো তাদেরকে তারা মহারাষ্ট্র বা অন্য রাজ্যে যারা হচ্ছে তাদেরকে সেখানে নিয়ে যেতেই পারেন প্রচারে। কসবাকাণ্ড নিয়ে আপনার একটু প্রশ্ন হচ্ছে, সেটা হচ্ছে যে বিরোধীরা অভিযোগ করছে পুরসভা পঞ্চায়েত ইলেকশন এই সময় যখন বিরোধীদের উপর আক্রমণ হয়, তারা কোন হয় ইলেকশনের সময়, তখন পুলিশকে সক্রিয় হওয়ার কথা শাসক দল থেকে কেউ তখন আওয়াজ তোলে না, কিন্তু এখন শাসক দলের নেতারা আক্রান্ত হচ্ছে, তাই এখন পুলিশকে সক্রিয় হওয়ার কথা বলা হচ্ছে। আমরা আগাগোড়াই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগাগোড়াই পুলিশকে সক্রিয় থাকার কথা বলেন, এই সরকার আগাগোড়াই পুলিশকে সক্রিয় থাকার কথা বলে। ফলে এটা বিরোধীদের এই অভিযোগ হচ্ছে সম্পূর্ণ ভিত্তিহীন। আমি তার সঙ্গে যোগ করব যে সিপিএম যেন এই বিষয়ে কোনো কথা না বলে। 2000 সালের 23শে জানুয়ারি কসবা এলাকায় লোকাল কমিটির সেক্রেটারি গুরুপদ বাগচিকে প্রকাশ্য দিনের আলোয় যেভাবে গুলিতে ঝাঁঝরা করে খুন করা হয়েছিল, তখনও কিন্তু এই জমি বাড়ি প্রমোটার রাজ, সিপিএমের গোষ্ঠীবাজি, আর এক গোষ্ঠী খুন করিয়েছে, এই সবকটা বিষয়ে একইভাবে সামনে এসেছিল। সেই সিপিএম আজকে জ্ঞান দেবে, এটা সহ্য করা যাবে না। সেই সঙ্গে এটাও বিরোধী বলছি যে যেটা বলছিল যে প্রমোটারি, জমি দখল, ভেড়ি দখল, পুকুর বোঝানো এই সময় এই রাজ্যে বেড়ে গেছে, এবং এই কারণে 2000 সালের 23শে জানুয়ারি 24 বছর আগে এই কসবায় সিপিএমের লোকাল কমিটির সেক্রেটারি গুরুপদ বাগচিকে
যখন প্রকাশ্য দিনের আলোয় বন্দুকবাজরা গুলি করে খুন করে বাজারের মধ্যে, সে সময় অভিযোগ উঠেছিল এই জমি বাড়ি প্রমোটার রাজ, একজন প্রমোটারকে গ্রেফতারও হতে হয়েছিল। সিপিএম এর গোষ্ঠীদ্বন্দ্ব, বড় বড় নেতাদের নাম উঠেছিল, এক গোষ্ঠী মারিয়ে দিয়েছে ওনাকে, এবং তিনি এখনো ন্যায় বিচার পাননি, আসল লোকরা গ্রেফতার হয়নি, কয়েকজনকে এদিক ওদিক থেকে ধরে তখন পুলিশ আর সিআইডি দুর্বল মামলা সাজিয়ে তাদের খালাসের ব্যবস্থা করেছিল। 24 বছর আগে এই কসবায় এই প্রমোটার রাজের অভিযোগ, এই সিপিএম এর, এই সব বীজগুলো তো সিপিএম বপন করে গেছে। আজকে আপনি বাইপাসের ওই জায়গাটায় যান না, বাইপাসের ওই সত্যজিৎ রায়ের ফিল্ম ইনস্টিটিউট ধরে তার আগে পিছু আপনি বাম জমানার রেকর্ড দেখুন, ফিশারিজের জমি কত আছে, আর বাম জমানাতেই দেখুন ওইখানে কত কত বাড়ি হয়েছে। কিছু না হলে 10,000 কোটি টাকার কেলেঙ্কারি শুধু ওই বেলটায় সিপিএম জমানায় হয়ে আছে। পুরনো মামলার নথিগুলো বার করুন। ফিশারিজ পরের পর জমিকে বলেছিল ফিশারিজের তখন শরিক দলকে সিপিএম দাবিয়ে রেখে সেগুলোকে ভরাট করে একের পর এক হাউজিং, একের পর এক বাড়ি করেছিল। 10,000 কোটি টাকার কেলেঙ্কারি ওই এলাকায় সিপিএম করে গেছে ভেড়ি বুঝিয়ে। আপনার সরকারি পুরনো নথি, সমস্যা কি এখন সব কম্পিউটারাইজড, আর তখন হচ্ছে ওই হাতে লেখা ফাইল, কখন কে কোথায় চলে যাওয়ার সময় কি নিয়ে গেছে। আর এগুলো তো সব মিডিয়ায় বেরোনো, পুরনো কাগজের ফাইল দেখুন না, অভিযোগগুলো দেখুন না। বাইপাসের ওই দিকটায় ফিশারিজের রেকর্ডে পরের পর একর জমি ফিশারিজের রেকর্ডে, আর সেখানে পরবর্তীকালে সেগুলোকে বুঝিয়ে বাড়ি করে প্রমোটার রাজ, পুরোটাই তো সিপিএম জমানায় হয়ে গিয়েছে। তো ফলে সেই সিপিএম বড় বড় কথা বলবে, শুনতে হবে। মণিপুরে ভয়ঙ্কর পরিস্থিতি, মণিপুর সরকার ব্যর্থ, কেন্দ্রীয় সরকারও ব্যর্থ। আমরা পরিষ্কারভাবে বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আজ পর্যন্ত মণিপুরে পা রাখেননি। একের পর এক প্রাণহানি, খুন জখম, সরকারি সম্পত্তি ধ্বংস, অগ্নিসংযোগ, মানুষ হত এবং আহত, চূড়ান্ত নারী নির্যাতন, ধর্ষণ, গণধর্ষণ, আজ পর্যন্ত নরেন্দ্র মোদী মণিপুরে পা রাখেননি। আজকে সমর্থন প্রত্যাহারের চিঠি যাচ্ছে, এত বড় ঘটনা ঘটে যাচ্ছে, প্রধানমন্ত্রী বিদেশে বেড়াচ্ছেন। ফলে কেন্দ্রীয় সরকারের সম্পূর্ণ ব্যর্থতা। এটাই হচ্ছে বিজেপি। একটা গোটা রাজ্য জ্বলছে, অবিলম্বে সেখানে সুরক্ষা চাই, মানুষের সুরক্ষা চাই, জীবনের সুরক্ষা চাই, মহিলাদের সুরক্ষা চাই, সম্পত্তির সুরক্ষা চাই, যেটা এই বিজেপি সরকার দিতে ব্যর্থ হয়েছে। অবিলম্বে ওখানে চূড়ান্ত পদক্ষেপ দরকার, যাতে মানুষের এবং রাষ্ট্রের সম্পত্তি, মানুষের প্রাণ, সেগুলো সুরক্ষিত থাকে। একটা প্রশ্ন হচ্ছে, শওকত মোল্লা তিনি একটা জায়গায় বলতে গিয়ে বলছেন যে বিনা পরীক্ষায় সিভিক পুলিশ, গতকাল হয়ে গেছে, ওটা রোববার বলেছিল, সোমবার উত্তর হবে না। কুণাল কল্যাণ কম্বিনেশনটা কি ব্যাপার? একসময় কল্যাণ বাবুর সঙ্গে, কল্যাণ বাবু আপনাকে আক্রমণ করছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ কম্বিনেশনটা একটু যদি বলেন। না, কল্যাণদা একজন সিনিয়র নেতা। কল্যাণদাকে আমি বহু 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 বছর ধরে চিনি, এবং কল্যাণদা একজন সিনিয়র নেতা, একজন দক্ষ আইনজীবী, এবং আরজি করের ক্ষেত্রে যে ছেলেমেয়েগুলিকে কলঙ্কিত করে কেরিয়ার শেষ করে দেওয়ার চক্রান্ত করছিল বাম, অতিবাম এরা, কল্যাণদা তাদের আইনি লড়াইতে যে টিমটা লড়ছে তার নেতৃত্ব দিচ্ছেন কল্যাণদা, সওয়াল করছেন কল্যাণদা, এবং ছেলেমেয়েগুলির কেরিয়ার বাঁচাতে নেমেছেন কল্যাণদা। যেহেতু আমরা সেই ছেলেমেয়েগুলির সঙ্গে আমাদের যোগাযোগ থাকে, এই বিষয়ে আমাদের কথা বলতে হয়, ফলে একটা কমিউনিকেশন থাকে। লাস্ট একটা আপডেট হচ্ছে যে প্রেস কনফারেন্স করে ব্যারাকপুরের পুলিশ কমিশনার বলেছেন যে জগদ্দলে যে খুন হয়েছিলেন আকাশ, সে হচ্ছে বিহার থেকে ভাড়া করে এনে মানে খুনের বদলা করে। এখানেও দেখা যাচ্ছে যে সুশান্ত সিংকে বিহার থেকে ভাড়া করা,
এই যে বারবার ভাড়াটি আমরা তো এটা বারবার বলছি যে কলকাতা পুলিশ বা রাজ্য পুলিশ নিশ্চিতভাবে ভালো কাজ করছে, বহু ভালো কাজ করছে। আরজি করেও 24 ঘন্টার মধ্যে দোষীকে গ্রেফতার করেছে, ধর্ষক এবং খুনিকে। বহু জায়গায় আগাম অস্ত্র উদ্ধার করছে, বহু জায়গায় অপরাধ থামিয়ে দিচ্ছে বা অপরাধের পরও দোষীকে গ্রেফতার করছে। কিন্তু এই যে অন্য রাজ্য থেকে একটা বড় চক্রান্ত চলছে, অন্য রাজ্যের ক্রিমিনালরা এখানে এসে অপারেশন করে যাচ্ছে, অন্য রাজ্য থেকে এখানে এসে অস্ত্রের ব্যবহার করছে, ফলে যখন পশ্চিমবঙ্গের বিরুদ্ধে এই চক্রান্তটা এত বেশি করে হচ্ছে, তাহলে সেই অনুপাতে পুলিশকেও আরও সতর্ক, আরও সক্রিয়, আরও চোখ কান খোলা রাখা, তাদের এই ইন্দ্রিয়গুলোকে আরও তীক্ষ্ণতর, তীব্রতর করাটা সময়ের দাবিতে পরিণত হয়েছে। পুলিশ নিশ্চিতভাবে ভালো কাজ করছে, বহু জায়গায় সফলভাবে কাজ করছে, কিন্তু এই যে ট্রেন্ডটা যে বারবার বিহার হোক বা যেখান থেকে হোক এই ক্রিমিনালরা ঢুকে এখানকার অস্ত্র নিয়ে এসে এখানেই নাশকতামূলক কাজ করে যাচ্ছে, খুন জখম করে যাচ্ছে, ডাকাতি করে যাচ্ছে, ফলে এটা দেখতে আমরা যখন পাচ্ছি তাহলে তার ব্যবস্থাটাও তো আমাদের করতে হবে। ফলে পুলিশও নিশ্চয়ই নজর রাখছেন এবং তাদেরও উচিত এর জন্য যা যা করা দরকার এগুলো ঠেকাতে তারা ব্যবস্থা নেবেন। ঠিক আছে, ঢুকলাম।